গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো রিসেন্টলি আমি লিথুনিয়াতে শিফট হয়ে গিয়েছি। লিথুনিয়া হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা কান্ট্রি। তো আমি কনস সিটিতে আছি এখন। তো এখন থেকে আপনারা কনস থেকেই আমার ব্লগগুলো দেখতে পারবেন। আর আমি এখানে শিফট হয়েছি, আমি ভিডিও করে নিয়ে আসছিলাম অনেকগুলো, আমি মালয়েশিয়া ব্লগগুলো আপলোড দিতেছিলাম একটার পর একটা। বাট হঠাৎ করে আমার ফোন দিয়ে ভিডিও করি, তো এটা ল্যাপটপে নিতে গেছি ভিডিওগুলো। ল্যাপটপে নেওয়ার পরে আমার ভিডিওগুলো সব এলোমেলো হয়ে গেছে, আর আমি ওপেন করতে পারতেছি না। আমি জানি না কেন কি হয়েছে। যদি আমি সেগুলো ঠিক করতে পারি তাহলে আমি আপলোড করে দিব, আর যদি ঠিক না করতে পারি তাহলে এখন পর্যন্ত ভিডিওগুলো সব আমি আর দিতে পারছি না। আর আমি যেহেতু বেবি নিয়ে একা একা ট্রাভেল করে বাংলাদেশ থেকে লিথুয়ানিয়াতে এসেছি, আমি ওইরকম করে ভিডিও করিনি ওই দিনটা। বাট থাকে না, আমি কিছু কিছু মোমেন্ট ঠিকই নিয়েছি। বাট আমি চেয়েছিলাম যে সেটা আমি শেয়ার করে দিব, বাট যেহেতু আমি এখন ভিডিওগুলো ঠিক করতে পারছি না, সো আমি আর ভিডিওগুলো দিতে পারিনি বা পারবো না। বা ভবিষ্যতে যদি আমি ঠিক করতে পারি তাহলে দিব, যেমনটা বললাম। তো আজকে থেকে এখান থেকেই ভিডিও স্টার্ট করতেছি। আমি লিথুনিয়াতে এসেছি প্রায় 17 দিন 18 দিনের মতো হয়ে গেছে। তো আমি এতদিন হাজব্যান্ডকে বাংলাদেশ থেকে আনা খাবারই একটা একটা করে রান্না করে খাওয়াইছি প্রতিদিন। কারণ এখানে যেহেতু বাঙালি খুবই কম, বাঙালি খাবারগুলো এখানে পাওয়া যায় না। এমনকি মশলাগুলোও তেমন ভালো পাওয়া যায় না। এখানকার মশলাগুলো অন্যরকম স্মেল। মানে আমি এখানে আসার পর বাংলাদেশি আমি নিজেই রান্না করতাম বাংলাদেশে, ওই রান্নার স্মেল আর এখানকার স্মেল অন্যরকম হয়ে যায়। তো আমি নিজেই আর কি অবাক, নিজের রান্না খেয়ে নতুন নতুন রান্না খাচ্ছি নিজের, এরকম অবস্থা। আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি বেশ কিছু জিনিস। আমি যদি 100 কেজি নিয়ে আসতে পারছি আমার বেবিকে সহ, বাট 100 কেজি শুনতে মনে হয় অনেক কিছু, বাট 3টা লাগেজ নিয়ে আসতে পারছি। আর হ্যান্ড লাগেজ নিয়ে আসছিলাম। হ্যান্ড লাগেজ তো সাথে বেবি যেহেতু ছোট, আমি একটাই ক্যারি করতে পারছি, তাও অত বেশি ওজন নিতে পারিনি। তো যাই হোক, আমি মোটামুটি তাও নিয়ে আসছি। আমার হাজব্যান্ড যে খাবারগুলো বলছিল ওর খাইতে খুব মন চাচ্ছে, কারণ বললাম এখানে পাওয়া যায় না। তো সেগুলো আমি একটু একটু করে সেটা কালেক্ট করে সুন্দর করে ফ্রোজেন করে নিয়ে আসছি। আমার আম্মা সেগুলো রেডি করে দিয়েছে। তো তারপর এতদিন আমি সেগুলোই রান্না করে খাওয়াইছি হাজব্যান্ডকে। তো আজকে আমি রান্না করব খাসির ভুঁড়ি। তো আমার হাজব্যান্ড এটাও খাইতে চাইছিল, তা এতদিন এটা রান্না করা হয়নি। হঠাৎ করে এটা আমি ফ্রিজ খুঁজতে যেয়ে পাইছি আর কি, যে আর কি বাকি আছে রান্না করে খাওয়ানোর। তো তারপর আজকে ভাবলাম যে সেটা রান্না করি। সেটার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখানে কাঁচামরিচও পাওয়া যায় না, লিথুনিয়ানরা কাঁচামরিচ খায় না মেবি। তো কোনো সুপার শপে আমার বাসার আশেপাশে যেগুলো ছিল কোথাও কাঁচামরিচ নেই। তো এখন আমি এটা আমাদের এখানে ইন্ডিয়ান একজন দাদা রয়েছেন, তো ওনাকে দিয়ে ইন্ডিয়ান শপ থেকে আনানো হয়েছে। ইন্ডিয়ান শপটা এখান থেকে অনেকটুকু দূরে। এই যে, আর এটাকে ধোয়ার কিছু নাই, এটা আম্মা ধুয়ে ভালো করে তারপর এটাকে হলুদ দিয়ে আর আদা বাটা দিয়ে ভালো করে এটাকে ভাজি করছে, ভাজি করে মানে ভেজে রাখছে। তো তারপর এভাবে সংরক্ষণ করি, এভাবে সংরক্ষণ করলে ভালো লাগে আর কি খেতে। আমরা এভাবে খেয়ে অভ্যস্ত। তো আমাকে জাস্ট এভাবে দিছে প্যাকেটে, যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা সাথে করে নিয়ে আসছি, সেই জন্য একটা পলিতে করে, বক্সে দিলে তো জায়গা নষ্ট হবে, পলিতে করে তারপর ভালো করে র্যাপিং করে আমাকে দিছে। ফ্রিজে রেখে দিয়ে তারপরে দিছিল আর কি। তো আনার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। তো যেহেতু বাংলাদেশ থেকে নিয়ে আসছি, রিস্ক নেওয়া যাবে না। তো তারপরে যে এখন রান্না করে নিব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি মেনলি আগে ভুড়ি টুড়ি কিছু খাইতাম না। আমি গরুর মাংস বা খাসির মাংসই খাইতাম না আগে ছোটোবেলায়। তো তারপর সেখান থেকে একটু একটু করে খাওয়া শিখতে শিখতে এখন মাংস খাই। আর এখন ভুড়ি তো একদমই খাইতাম না। তো আমার হাজব্যান্ড এটা আমাকে একটু একটু খাওয়া শিখাইছে। আমি রান্না করে দেই, আমি সবসময় বিয়ের পর থেকে তো আমি রান্না করে দিই ওকে। কিন্তু আমি প্রথম একদমই খাইতাম না। আর একদম ভুনা ভুনাটা খেতে পারি না, একদম লাল লাল করে ভাজা ভাজা হইলে সেটা আমি একটু খাইতে পারি নিজের হাতে রান্না করে। তো আজকে তার জন্য রান্না করব, সে যেরকম পছন্দ করে ওরকম করেই। তো আমি এখন 2টা তেল মিক্স করে দিছি, একটু সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিছি অল্প করে, যেহেতু ভুঁড়িতে অনেক তেল রয়েছে। তো সেই জন্য তারপর গরম মশলাগুলো দিছি আস্তে আস্তে, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে অনেক শীত, তো আমার আসতে একটু লেট হয়ে গেছে। আমি এখানে আসার সময় আমাদের জন্য বাসা খুঁজে পাচ্ছিল না, যেহেতু আমাদের বেবি আছে। আর যখন বাসা খুঁজে পাচ্ছিল না এরকম না, বাসা খুঁজে পাচ্ছিল, কিন্তু বেবির জন্য আসলে বাসা দিতে চায় না এখানে। এটা কেন হয় আমি জানি না। লিথুনিয়ানরা মেবি বেবি এত একটা পছন্দ করে না, এটাও হইতে পারে।
তো যাই হোক, বেবির জন্য বাসা পাচ্ছিলাম না। তো তারপর আস্তে ধীরে বাসা পেলাম, তারপর আমি আসছি। কিন্তু আমার হাজব্যান্ড চাইছিল যদি আগে আগে আনা যাইতো তাহলে আমি শীতটা সহ্য করতে পারতাম। কিন্তু এখন আসার পরে না হুট করে শীত নেমে গেছে, হুট করে তাপমাত্রা কমতেছে, তার উপরে অনেক বাতাস, তার উপরে হচ্ছে টিপ টিপ বৃষ্টি হচ্ছে শীতের মধ্যে। তো ৮ ডিগ্রি চলতেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ৫ ডিগ্রি চলতেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাও টিপ টিপ বৃষ্টি। আর বেবি হচ্ছে বাইরে যাইতে চায়। আর এখন ওকে তো বাইরে নিয়ে বের হতে পারি না, যেহেতু নর্মালি একটু পরিবেশ চেঞ্জ হলে বেবির একটু অসুস্থ হয়ে যায়। কিন্তু এখানে তো আরও বেশি অবস্থা খারাপ, বেবিকে নিয়ে বাইরে যাওয়াটা খুবই টাফ হয়ে যায়। তার উপরে আমার হাজব্যান্ডের টাইম মিলতেছে না, আর নতুন একটা জায়গায় এসেছি, আমি তো সব কিছু চিনি না। তো সব কিছু মিলিয়ে আসলে একটা হুলস্থুল পরিবেশ। তো সব কিছু মানিয়ে নিতে, নতুন একটা জায়গায় যেহেতু অনেক দিনের জন্য আসা হয়েছে, তো সব কিছু মানিয়ে নিতে আসলে অনেক সময় চলে গেছে, আর অনেক সময় আরও যাবে। আজকে ভুঁড়ি রান্নাটাতে আমি অনেক ধরনের মশলা ইউজ করছি অল্প অল্প করে। এখানে আমি বোম্বাই মরিচ বাটাও দিয়েছি। আমার আম্মা হচ্ছে দিয়ে দিতে চাইছিল, আমার হাজব্যান্ড খাইতে চাইছে। তো পরে এখানে নাকি আস্ত জিনিস নিয়ে আসা যাবে না, মানে কাঁচা জিনিস। তো তারপর হচ্ছে আম্মা এটাকে সুন্দর করে ভেজে ব্লেন্ড করে একদম ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে আমাকে দিয়ে দিছে। তো আমি সেটা নিয়ে আসছিলাম, এখন এটা অনেক দিন যাবে। এখন তার সেটা রিকোয়ারমেন্টে আছে, মানে সব সময় আমি যা রান্না করি বলবো যে একটু বোম্বাই মরিচ বাটা দাও, অল্প করে একটু বোম্বাই মরিচ বাটা দাও। তো সাদির তো ভরি খায় না সেটা জেনি, মানে এখন পর্যন্ত খায় নাই। তো সেই জন্য আমি হচ্ছে এখানে বোম্বাই মরিচ বাটা দিছি, একটু ঝাল ঝাল করেই রান্না করছি, আর মরিচের গুঁড়াটা খুব কম দিছি, শুধু কালারের জন্য দিছি, আর বাকি সব মশলা দিছি। তো এটা একটু স্পাইসি স্পাইসি হয়েছে। পরে আলু দিয়ে রান্না করছি। এখন সাদিত হচ্ছে মাছ ছাড়া দুনিয়ার সব কিছু রুচিতে আসে, কিন্তু রান্নার পরে এই জিনিসটা এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, মানে ভুঁড়ির যে একটা ব্যাড স্মেল আসে ওরকম না। আমি তো বললামই যে আমি অত একটা পছন্দ করি না, তো আমি একটু খাইছি, সাদিতও দেখলাম যে খাইলো। মানে ও যদি খাবে, আমি যদি আগে জানতাম তাহলে আমি এটাতে বোম্বাই মরিচ বাটা দিতাম না। এখন ওর হচ্ছে ঝাল অনেক পছন্দ, ও ঝালটা মানে কি বলবো একদম শিশায়া শিশায়া খাইতেছিল। আর যতক্ষণ পর্যন্ত মানে ও সহ্য করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে পানি খায় নাই। সে ওই ঝালটায় তার ভালো লাগতেছে, সে খাচ্ছে। আমি তাকে নিষেধ করছি তুমি এটা খায়ও না, আমি ওকে মিষ্টি জিনিস এনে দিছি, কিন্তু না, তার যতক্ষণ পর্যন্ত মানে ভালো লাগছে ততক্ষণ পর্যন্ত সে খাইছে, আর মিষ্টি জিনিস খাবে না। তো এতটুকু এফোর্ট নিয়ে সে যদি মাছটা খাইতো আমি খুবই খুশি হইতাম। আর এদেশে মাছ খুবই এক্সপেন্সিভ, আর সব মাছ তো পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায় না, এটাই বলবো এখন থেকে। হয়তো বা ব্লগে আপনারা এটাই শুনতে পাবেন যে সব কিছু পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায় না। তো কথা বলতে বলতে আমি হচ্ছে এই যে ভুঁড়ি রান্নাটা করে ফেলছি। আর এটা হচ্ছে জানি না লাইটিংয়ের জন্য কালারটা কেমন আসছে, বাট ভালোই হয়েছে। নিজের রান্না আসলে ভালোই হয়, কারণ আমি যারা ভালো রাঁধে তারা কি আমার বাসায় এসে রেঁধে দিবে? অবশ্যই না। সাদিত খাইছে, আমার হাজব্যান্ডও খেয়ে বলছে ভালো হয়েছে, আমার নিজের কাছেও ভালো লাগছে। অ্যাকচুয়ালি কেউ মায়ের পেট থেকে রান্না শিখে আসে না, সবারই হচ্ছে রান্না করতে করতে একটা অভ্যস্ততা চলে আসে। তো এই তো বাইরের ওয়েদারটা দেখাই দিচ্ছি, আজকে খুবই খুবই কি বলবো একদম ক্লাউডি স্কাই, আর হচ্ছে বৃষ্টি হয়েছে সকাল থেকে একদম, আর ঠান্ডাও অনেক বেশি। যেহেতু এখন শীত আসতেছে, পাতাগুলো সব ঝরে যাচ্ছে একদম গাছের নিচে। আমি যেদিন আসছি তখনও মোটামুটি শীত পড়তেছে, বাট গাছের নিচে এত পাতা ছিল না। মানে ইদানিং এই 2-3 দিনে অনেক পাতা ঝরতেছে। আর এই পাশটা ফাঁকা, আমাদের অ্যাপার্টমেন্টটা একদম পিছন সাইডে সোসাইটির। এগুলো সবই হচ্ছে আমাদের সোসাইটির বিল্ডিং। তো সামনে আরও অনেকগুলো আছে, আমরা একদম পিছন সাইডে পড়ছি। যদিও পিছন সাইডে পড়ছে দেখে আমি হচ্ছে খুবই খুশি হয়েছিলাম, অনেক বেশি বাতাস, একদম খোলামেলা জায়গা, একদম দম বন্ধ করা অবস্থা থাকবে না, তো সেটার জন্য খুশি হয়েছিলাম। বাট পরে ভয় পাইছি, কেন ভয় পাইছি সেটা জানতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে হবে, আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। নিয়মিত লাইক কমেন্ট শেয়ার অবশ্যই 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 করবেন। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।